জীবনে দুই ধরনের মানুষকে কখনোই ভুলবেন না। এক, যে আপনার বিপদে আপদে সবসময় আপনার পাশে ছিল এবং আপনাকে সাপোর্ট করেছে। আর দুই, যে আপনাকে বিপদে দেখেও আপনার পাশ ঘেঁষে চলে গিয়েছে, আপনার দিকে ফিরেও তাকায়নি। এই দ্বিতীয় ব্যক্তি থেকে সবসময় 40 হাত দূরে থাকবেন। এইসব মানুষের কাছেও আপনি কখনো ঘেঁষবেন না। যারা দুঃখের সময় পাশে ছিল না, তাদেরকে সুখের সময়ও প্রয়োজন নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি সর্বপ্রথমে নাস্তা বানাই। এর কারণ হচ্ছে আমার ছেলে মেয়ে দুইজনকেই নাস্তা দিতে হয়। ওদের খাওয়াটা যাতে দেরি না হয়, সেজন্যই আমি সকাল সকাল আগে নাস্তাটা বানাই, তারপরে বাকি সংসারের অন্যান্য কাজগুলো করি। প্রতিদিনের মতো আজকেও আমি গোলা রুটি করেছি, সাথে চা করেছি। আর গতকালকের সবজি তরকারি ছিল, সেটাও আমি জাল দিয়ে নিয়েছি। আমার ছেলেটা চা দিয়ে রুটি খেতে চায় না। ও বেশিরভাগ বাসি তরকারি বা সবজি থাকলে সেটা দিয়ে রুটিটা খেতে বেশি পছন্দ করে। বাবা মায়ের মনে সব সময় এইরকম চিন্তাই থাকা উচিত যে আমার সন্তান আসলে কি খেতে পছন্দ করে, ও কোনটা পছন্দ করে, সেটাই আমাদের খেয়াল রাখা উচিত। বাবারা সব সময় সন্তানের পছন্দগুলো না বুঝলেও মায়েরা কিন্তু অবশ্যই এটা বুঝতে পারে। যে মা সন্তানের দুঃখগুলো পছন্দগুলো বুঝতে না পারে, সে আসলে কখনো মাই হতে পারে না। যাই হোক, এখানে চাটাও আমি জাল করে নিয়েছি। আর অনেক আপুরাই কমেন্ট করেন যে আপু, তোমার চায়ের কালারটা অনেক সুন্দর আসে। এই কথা শোনার পর আমার মনে হচ্ছিল যদি তোমাদেরকে আমি 1 কাপ করে চা খাওয়াতে পারতাম, তাহলে হয়তো মনে একটু শান্তি পেতাম। নাস্তাগুলো তৈরি করে আমি একটু বারান্দায় গিয়ে তো আমার অবস্থা খারাপ, মানে এত কুয়াশা পড়েছে। আর এখন কিন্তু মাত্র 8টা বাজে। মাত্র বললে ভুল হবে, 8টা কিন্তু কম না। এই সময় কিন্তু প্রতিদিনই সকালে ভালো রোদ ওঠে, কিন্তু আজকে যে পরিমাণ কুয়াশা পড়েছে, মানে আমি এসে অবাক হয়ে গেলাম, হঠাৎ করে এত কুয়াশা পড়লো। বাইরের দিকে তাকিয়ে তো কিছুই দেখতে পাচ্ছিলাম না। তো যাই হোক, ভিউটা ভালোই লাগছিল। এরপরে মা ছেলে মেয়ে খেয়ে দিয়ে তারপরে কাজে শুরু করে দিলাম। খাওয়া দাওয়া করে কিন্তু আমি বাসি থালা বাসন ধুয়েছি, সাথে রান্নার জন্য গোছগাছ করে রেখে এসেছি। তো এখন আমি কাপড় কাটতে বসবো। তো এগুলো কেটে রেখে তারপরে আমি রান্না করতে যাব। এইখানে যে কাপড়গুলো দেখছেন, এগুলো সবই আমার অর্ডারের কাজ। এইগুলো দিয়ে আমার হ্যান্ড পেইন্টিংয়ের কিছু ড্রেস করতে হবে। কাস্টমার তো প্রায় সময় আসছে, আবার কাপড় নিয়ে যাচ্ছে। তো আমার এখানে গজ কাপড়গুলো খুব ভালো সেল হয়। তো এই থান আগের বার এনেছি, পুরো 2টা থান আমার সেল শেষ হয়ে গিয়েছিল, পরে আবার এনেছি। তো এই অর্ডারগুলো আমার অনেক আগের, কিন্তু করি করি বলে করা হচ্ছে না। এখন ভাবছিলাম যে যদি এখন আবার আমি কাপড় কেটে না রাখি, তাহলে দেখা যাবে আবারও থান শেষ হয়ে যাবে। তখন আমি আমার কাস্টমারকে কি জবাব দেব? তাই এইবার আমি এই থানগুলো থেকে কাপড় কেটে আলাদা করে রেখে দিচ্ছি, যাতে করে আমার একটু লেট হলেও যেন কাপড়টা শেষ না হয়ে যায়, মানে ওই অর্ডারের কাপড়গুলো যেন থাকে। তো আমি আমার রুমটাকে সাজানোর জন্য একটু কাজ করছি আর কি। তো সেক্ষেত্রে আমার অনেকটা সময় ওখানে চলে যাচ্ছে। তো এইখানে আমি কাপড়গুলো কেটে গুছিয়ে রাখছি। আর এই থান কাপড়গুলো কেনার পর একটা ঝামেলা হয়, সেটা হলো এই যে দেখছেন 2টা টুকরা বের হয়। যেন 20 গজের একটা থান, সেখান থেকে 2টা টুকরা বের হয়। যদি 2টা থান মানে 10 গজ করেও বের হতো তাহলে একটা কথা ছিল। এখন এখানে কতটুকু করে থাকে আমি জানি না। মানে 2টা টুকরা বের হয়। তো 2টা টুকরা বের হলে দেখা যায় 2টা পার্ট থেকে কাপড় সেল করতে করতে ছোট ছোট টুকরা রয়ে যায়। তো ওইটা তো সেল করা যায় না, ওই টুকরোটা একদমই বাদ যায়। এক আপু কমেন্ট করেছিলেন যে আপু, তোমার ছেলে কি অসুস্থ? হ্যাঁ, আমার ছেলে অসুস্থ, এটা আমার মানে কম বেশি অনেক ভিউয়ার্সরাই জানেন, আবার অনেকেই জানেন না। ও সারাক্ষণ শুয়েই থাকে।
আর ওর এতটুকু ভিডিও আমি একটু শ্যুট করলাম, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে ও শুয়ে থাকলেও ও কিন্তু কথা বলতে পারে। আর দেখতে পেয়েছেন ওরা দুই ভাই বোন মিলে খেলছিল, আবার দুইজনে ঝগড়াও করছিল। তো এমনই করে সারাক্ষণ, ছেলেটা শুয়ে থাকলেও ও কিন্তু শুয়ে শুয়েও অনেক দুষ্টুমি করে। আর এইভাবে দুইজনে অনেক মারামারিও করে, আবার মাঝামাঝি দুইজনের মধ্যে অনেক মিলও থাকে, ভালোবাসাও থাকে। আমার মেয়েটা প্রায় সময় গিয়ে ওর ভাইকে এটা সেটা খাইয়ে দেয়, আবার আদরও করে, আবার মাঝে মাঝে মারও দেয়, এমনই করে। তো কিছুদিন আগে আমার মেয়ের জন্য এই কাপড়গুলো নিয়ে এসেছিলাম, সেটা তো আপুদের সাথে আমি শেয়ার করেছি। আর এইটা হচ্ছে অর্গানজা কাপড়। যে আপু, অনেক আপু বলেছিলেন যে আপু 2 বছরের মেয়ের জন্য কতটুকু কি কাপড় লাগে। তো এখানে আমি অর্গানজাটা 2 গজ এনেছিলাম, আর জাপানি সিল্কের কাপড়টা 1 গজ এনেছিলাম, আর সুতি ভয়েল যেটা সেটাও আমি 1 গজ এনেছিলাম। তো জাপানি সিল্ক যেটা সেটারও বহর বেশি, আবার যেটা হচ্ছে অর্গানজা ওটা তো আরও বেশি বহর, কিন্তু 2 হাত বহর যেটা সেটা তো 2 হাতই, ওটা অনেক ছোট বহর। তারপরেও আমি যতটুকু কাপড় এনেছি ততটুকুতে কিন্তু একদম মানে সমান সমান হয়েছে, একটু কাপড় বেশিও হয়নি বা একটু কাপড় কমও হয়নি। তো এই ড্রেসটার কাজটা সম্পূর্ণ কমপ্লিট হলে ইনশাল্লাহ আপুদের সাথে আমি এটার ডিটেলসে একটা ভিডিও শেয়ার করব, আর সেটা থাকবে আমার আরেকটা চ্যানেলে। ওই চ্যানেলে আমি সুন্দর করে এটা ডিটেলসে একটা ভিডিও শেয়ার করে দিব। তাহলে কিন্তু যে আপুদের ইচ্ছা নিজেদের মেয়ের জন্য এরকম সুন্দর সুন্দর ড্রেস করার, তাহলে আপুরা কিন্তু অনেক সহজেই করে ফেলতে পারবে। তো এই ড্রেসগুলো কাটিং সেলাই ভিডিও আমি অনেক খুঁজেছি ইউটিউবে, কিন্তু সবাই একটু একটু করে শেয়ার করে, ওইভাবে ক্লিয়ারলি কেউই শেয়ার করে না যে কতটুকু বয়সে কতটুকু মাপ বা কিছু, এইসব কিছুই শেয়ার করে না। তো সেজন্য আমি আমার মেয়ের যে বয়সটা সেই অনুযায়ী আমি এটার মাপটা শেয়ার করব আপনাদের সাথে। মাপটা সহ শেয়ার করলে কি হয়, দেখা যায় যেই করুক না কেন নিজের বাচ্চার জন্য শখের বশে একটা করতে চায়, যাতে করে এত দাম দিয়ে কাপড় এনে সে কাপড়টা যাতে নষ্ট না হয়। তো সেই জন্য আমি মনে করি একটু মাপটা, এক্সাক্ট যে মাপটা সেটা বলে দিলে ভিউয়ার্সদের অনেক সুবিধা হয়। আর আজকে লিখিতভাবে বা মুখে বলে কিছু শেয়ার করছি না বলে কিন্তু আপুরা রাগ করবেন না। আমি কিন্তু আমার মেয়ের বার্থডে সেলিব্রেশন শেষ হলেই তখন আমি এই ড্রেসটার ডিটেলস ভিডিও ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই শেয়ার করব। এখানে কিন্তু আমি নেট ফ্যাব্রিক্সও আনতে পারতাম, কিন্তু আমার মনে হলো নেট ফ্যাব্রিক্সটা অতটা ফ্লাফি না, মানে ফ্লাফি না, ওইটা একটু ঝরে থাকে, কিন্তু এই অর্গানজার কাপড়টা অনেকটাই ফ্লাফি। আর এই কাপড়টা দিয়ে ড্রেস তৈরি করলে কিন্তু আপনাদের আলাদাভাবে ক্যান ইউজ করার কোনো প্রয়োজন পড়বে না। শুধুমাত্র এই কাপড়টা যদি বেশি করে কুচি দিয়ে ড্রেস তৈরি করতে পারেন, দেখবেন এইটা অনেক সুন্দরভাবে ফুলে থাকবে। আর এটাতে ডিজাইন করার জন্য আমি আলাদা একটা নেট ফ্যাব্রিক্স যেটার মধ্যে এমব্রয়ডারি ফ্লাওয়ার থাকে, তো সেই কাপড়টা আনতে চেয়েছিলাম। পরে ভাবলাম যে যদি আমি ওইভাবে আনতে যাই তাহলে কিন্তু আমার খরচটা অনেক বেশি পড়ে যাবে। তো সব দিকে আমি চেয়েছি মানে একদম কম খরচের ভিতরে অনেক সুন্দর একটা ড্রেস তৈরি করতে, তো সেই জন্যই আর কি এভাবে আমার করা। এই ড্রেসটাতে কাজ করার জন্য আমার অনেকগুলো রিবন লাগবে। আমার ঘরে অল্প কিছু রিবন আছে, কিন্তু আমার আবারও মার্কেট যেতে হবে, সেখানে গিয়ে আরও কিছু রিবন আমি নিয়ে আসবো। তো নিজের ঘরটাকে সুন্দর করে একটু সাজানোর জন্য, একটু ডেকোরেশন করার জন্য এই ওয়ালমেটগুলো আনা হয়েছে। আর এগুলো আমি আনিনি, মানে আলিফের বাবা নিয়ে এসেছে, অনলাইনে অর্ডার করে এনেছে, জানি না সে কোন পেজ থেকে এনেছে। তবে ফ্রেমগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। সে এমনিতেও আগে আমাকে ছবি পাঠিয়েছিল, বলেছিল কোনটা তোমার পছন্দ হয়, তো আমার যেটা পছন্দ হয়েছে সেটাই সে অর্ডার করে নিয়ে এসেছে। তো এই ফ্রেমটা কিন্তু পুরো 5টা লেয়ারে বসে পুরো একটা সিন হবে। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে এটার সেটিংটা আপনাদের সাথে শেয়ার করব। আমার হাজব্যান্ডকে আমি বলেছিলাম তুমি আজকে এটা সেট করো, আমি একটু ভিডিও করব, কিন্তু সে আজকে একটু সময় পায়নি বাসায় আসার, যার কারণে আমি এটা ফ্রেমটা সেট করতে পারিনি।
আমার প্রিয় আপুরা যারা প্রতিদিন আমার ভিডিওর অপেক্ষায় থাকেন তাদের সবার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আমার তো ইচ্ছে করে প্রতিদিনই ভিডিও শেয়ার করি, কিন্তু প্রতিদিন ভিডিও শেয়ার করাটা অনেক কষ্টসাধ্য। যারা আমার মতো কন্টেন্ট ক্রিয়েটর তারা ভালো করেই জানে যে এই কাজটা আসলেই কতটা কষ্টের। আর যাই হোক, যে কাজগুলো শেয়ার করলাম, মানে আমার যে কাপড় কাটিংগুলো, এগুলো কিন্তু আজকে আমি সকালেই কেটেছি, মানে খাওয়া দাওয়া শেষ করে ঘরের আরও অন্যান্য কাজ শেষ করে। আর এরপরেই কিন্তু আমি রান্না করতে এসেছি। আমার মেয়েটা সকালে আজকে একটুও ঘুমায়নি, তো পাশে ফ্ল্যাটের ভাবিকে ডাক দিলাম। তো সে দরজা খুলে দিয়েছে, আমিও দরজা খুলে দিয়েছি। আর মারিয়াম শুধু এই ফ্ল্যাট ওই ফ্ল্যাট খালি দৌড়াদৌড়ি করছিল। আর এই ফাঁকেই আমি আমার রান্নার কাজগুলো করে নিচ্ছিলাম। আর আমি যখন কাপড় কাটছিলাম তখন ও ওর ভাইয়ের সাথে খেলছিল। তো এর মধ্যে এই মাছগুলো কিন্তু আমার কাটতে হয়েছে, কেটে তারপরে আমি ধুয়ে আবার রান্না বসিয়েছি। তো আজকে আমি ইলিশ মাছ ভুনা করব, আর এখানে লাউ রান্না করব ডিম দিয়ে। তো আমি লাউয়ের মধ্যে মরিচের গুঁড়া দিব না, শুধু কাঁচা মরিচ দিব। যে কোনো সবজি তরকারিতে আমি গুঁড়া মরিচটা দেই না, আর দিলেও খুব কম পরিমাণে দেই। তো এক চুলায় আমি লাউটা বসিয়েছি, আর এক চুলায় আমি মাছ ভুনা বসিয়েছি। এক আপু কমেন্ট করেছিলেন যে আপু তুমি তো খুব ভালো রান্না করতে পারো। তো আমি কি বলবো, মানে আমি কি রান্না করি, তোমরাও সবাই খুব ভালো রান্না করতে পারো। কারণ যে নারীরা গৃহিণী তারা রান্না করতে পারে না এই কথাটা সম্পূর্ণই ভুল। সবাই কিন্তু যার যার দিক থেকে আলাদাভাবে রান্নার সিস্টেম জানে। তো এইখানে আসলে তবে আপুর প্রশংসাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এই দেখেন আমি কিন্তু লাউয়ের সাথে আস্ত একটা পেঁয়াজও দিয়ে দিয়েছি, মানে পেঁয়াজ কেটে একসাথে নিয়েছিলাম তো খেয়াল করিনি। তো পেঁয়াজটা আবার উঠিয়ে রেখে দিলাম। আর লাউটা আমি ডিম দিয়ে রান্না করব, ডিমটা পরে দিব। এইখানে পাশের চুলাতেই আমি মাছ ভুনাটা বসিয়ে দিয়েছি। আমি মানে ভুনাটা একটু কম খাই, আমার ভুনাটা খেলে প্রবলেম হয়, গ্যাস্ট্রিকের প্রবলেম হয়। তো আমি যদি সবজি খাই তাহলে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো থাকি, সুস্থ থাকি, আমার কোনো প্রকার গ্যাস্ট্রিকের প্রবলেম হয় না বা শরীরেও কোনো মানে অস্বস্তি বোধ লাগে না। তবে সকালবেলা কিন্তু আমার এক কাপ চা লাগেই, মানে তাও কফির সাথে। ওই মানে জিনিসটা আমি বাদই দিতে পারি না, যতই চেষ্টা করি না কেন। মাঝখানে কয়েকদিন বাদ দিয়েছিলাম, পরে আবার খাচ্ছি, মানে ওইটা না খেলে না আমার সারাদিন মাতাল মাতাল লাগে। জানি না আমার মতো এইরকম পাগল আরো কয়জন আছে যে চা না খেলে মাথা ঘুরায়। আমাদের এই ইলিশ মাছগুলো অনেক ছোট, কিন্তু ছোট হলেও এই ইলিশ মাছগুলোর ফ্লেভার এত সুন্দর। আমার মনে হয় বড় মাছেও এত সুন্দর ফ্লেভার সব সময় পাওয়া যায় না, কিন্তু এই মাছগুলোতে অনেক সুন্দর ফ্লেভার ছিল। এগুলো সব মাওয়া থেকে আনা, মানে আমার হাজব্যান্ড মাওয়া থেকে আনিয়েছিল। কিন্তু এই আমাদের এখানে যে এলাকার বাজার সেখান থেকে ইলিশ মাছ কয়েকবারই আনা হয়েছিল, কিন্তু একবারও ইলিশ মাছ খেয়ে আমি মজা পাইনি। তো বলেছিলাম কি মাছ আনো, ইলিশ মাছে কোনো স্বাদই থাকে না, খালি কাটা আর কাটা, তার চেয়ে ইলিশ মাছ না নাই ভালো। তো এবার তো অবশেষে মানে মাছ খেয়ে মন ভরেছে, শুধু মনই ভরেনি কি আর বলবো, এত পরিমাণে ইলিশ মাছ এবার খেয়েছি, এখন একদম অভুক্তি লেগে গিয়েছে। তবে কি জানেন, ওরা বাপ ছেলে মানে ইলিশ মাছ এত পছন্দ করে, ওদের যদি প্রতিদিন দেই প্রতিদিনই এই মাছ খাবে। বিশেষ করে আমার ছেলে তো খালি ওর বাবাকে বলবে, প্রতি মাসেই বলবে আব্বু ইলিশ মাছ নিয়ে এসো। তো বাপ তো বুঝেনি, মানে বাবাকে বলেছে, সে তো না নিয়ে আসে পারে না। তো যাই হোক, আমি এখানে ডিমটা ভেঙে দিয়েছি। আর ডিমটা আমি যে এভাবে ভাঙতে পারবো সেটা আমি ভাবতেই পারিনি। আমি ভাবছিলাম যে এক হাতে ক্যামেরা আছে আর এক হাতে আমি ডিমটা ভাঙি, দেখি পারি কিনা, না জানি ডিমের খোসা সহই তরকারিতে পড়ে যায়। দেখলাম যে না, আমিও এক হাতে ডিম ভাঙতে পারি। তো যাই হোক, এরপরে এইখানে আমি ধনেপাতাটা দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, অনেকে মনে করে যে তরকারিতে এভাবে ডিম দিলে হয়তো ডিমের গন্ধ আসে, আসলে কিন্তু নয়। আমি যে এখানে ডিমটা রান্না করেছি লাউয়ের সাথে, একটুও কিন্তু গন্ধ আসেনি। তো যাই হোক, আজকে অনেক কথা বললাম, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো কাজ করতে করতে এত বেশি ক্লান্ত হয়ে পড়েছিলাম, দুপুরে ঘর মুছেই আমি খেতে বসেছি।
ঘর মুছে প্রথমে মেয়েকে খাইয়েছি, তারপরে আমি খেতে বসেছি। এছাড়াও আমার কিন্তু আরও কাজ বাকি ছিল, কিছু কাপড় ধুতে হবে, তারপরে রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। মানে এখন সারাদিন শুধু কাজের উপরেই থাকতে হয়, এমন একটা অবস্থা হয়েছে। অনেক আপুরাই কমেন্ট করেন যে আপু তোমার সারাদিনের রুটিনটা শেয়ার করো, যে সারাদিন তুমি কিভাবে কি করো। তো এই যে দেখেন আপু, আমি কিন্তু টুকটাক কাজ দেখিয়ে দিয়েছি, আরও কিছু কাজ দেখাইনি, যেটা হলো ঘর মুছেছি, ঘরের ফার্নিচারগুলো সব পরিষ্কার করেছি। সেলাই মেশিনে আজকে বসা হয়নি, সারাদিন আজকে কাপড় কাটার মধ্যেই ছিলাম আর সংসারের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। তো যাই হোক, কথা বলতে বলতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।